চেষ্টা করেন। আজ হচ্ছে আমাদের অষ্টম ফ্রি লাইভ ক্লাস। আপনারা যারা ধারাবাহিকভাবে ফ্রি ক্লাসগুলো করছেন, আমি আপনাদের ফার্স্ট ক্লাসে দেখিয়েছি হাউ ক্যান ইউ স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। দেন সেকেন্ড ক্লাসে আমি দেখিয়েছি ইন্ট্রোডাকশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অ্যাজ ওয়েল অ্যাজ হাউ টু মেক লং ইংলিশ সেন্টেন্স ফ্রম শর্ট সেন্টেন্স। থার্ড ক্লাসে দেখিয়েছি প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স। ফোর্থ ক্লাসে দেখিয়েছি প্র্যাকটিক্যাল ইউজ অফ মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব। এরপর ফিফথ ফ্রি লাইভ ক্লাসে দেখিয়েছি প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস। সিক্সথ ক্লাসে দেখিয়েছি প্রেপোজিশনের ব্যবহার প্লাস রিডিং প্র্যাকটিস। সেভেন্থ ক্লাসে দেখিয়েছি কিভাবে আপনি ইংলিশে সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন, প্রেজেন্টেশন দিবেন। আজ হচ্ছে সেই ধারাবাহিকতায় সেভেন্থ ফ্রি ক্লাস। প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ক্লাসও দেওয়া আছে, আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে এখানে জয়েন করছেন সেখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের এই ক্লাসটা মেইনলি রাইটিং রিলেটেড, প্লাস এর সঙ্গে আমি রিডিং নিয়ে কথা বলবো। তো ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে কোনো বাংলা প্যাসেজকে বা বড় বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয়, বিশেষ করে বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন বা ট্রান্সলেশন রিলেটেড যে প্রবলেমগুলো আমরা ফেস করি। আজকের এই ক্লাস যদি আপনি লাস্ট পর্যন্ত করেন, আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না। প্রত্যেকটা বিষয়কে আমি ভেঙে ভেঙে বলবো। তো সব থেকে শুরুতে যেটা আছে, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমি যেটা এইমাত্র বললাম, আমরা প্রত্যেকেই মনে করি একটা সেন্টেন্স বা বাক্য তৈরির মেইন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু আসলে অবজেক্ট না, আমরা কি লিখবো, এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। মানে এই জায়গাটাতে অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, অ্যাডভার্বিয়ালস বসতে পারে। এই অবজেক্ট কাকে বলে, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্বিয়ালস কি, এগুলো আমি সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে আলোচনা করেছিলাম, আপনারা ওইটা দেখে আসবেন, ইউটিউবে দেওয়া আছে। এরপর দেখেন কি বলছে, রিটেন ইংলিশে বড় বড় বাক্য তৈরির ক্ষেত্রে কয়েকটি ফর্মুলা বিশেষ গুরুত্ব বহন করে। যেমন প্রথমেই সাবজেক্ট বের করতে হবে। কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই সাবজেক্ট। ভার্ব বের করার সহজ নিয়ম হলো কি করছে, অর্থাৎ যে সাবজেক্ট সেই সাবজেক্টের কাজটা কি, সে কি করছে। যেমন রিপন ফুটবল খেলছে, কি করছে, খেলছে। কে খেলছে, রিপন। তাহলে এই রিপনটা সাবজেক্ট, খেলাটা আমার ভার্ব। তাহলে যদি প্রশ্ন করা হয় রিপন কি করছে, খেলছে, প্লে মানে খেলা, এটা আমার ভার্ব। অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, ভার্বকে, যে রিপন কি, কোন জিনিসটা খেলছে, কি করছে, ফুটবল খেলছে। তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট। অবজেক্ট না থাকলে বাকি অংশ অ্যাডভার্ব। দেখেন এই জিনিসটা কি, এটা আমি বুঝিয়ে দিব আপনাদের। সব শেষে কনজাংশন বা কানেক্টর বা অ্যাডভার্বিয়াল ক্লজ থাকে। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করেন। এখানে একটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সটা কি লেখা আছে এখানে, দেওয়া আছে যে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে দেওয়া আছে, বোঝার চেষ্টা করেন। আহ, দেশের উন্নয়নের দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। এখন আপনি এই বিষয়, এই যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো আপনার দেখে অনেক বড় মনে হচ্ছে, লং মনে হচ্ছে, কঠিন মনে হতে পারে আপনাদের কাছে। কিন্তু কিভাবে ট্রান্সলেট করবেন, কারেক্ট স্ট্র্যাটেজি বা টেকনিক ফলো করতে পারলে এই ধরনের বাক্যকে খুব সহজে ট্রান্সলেট করা যায়। যেমন একটা বিষয় অলওয়েজ মনে রাখবেন, প্রত্যেকটি বাংলা বাক্যের লাস্টে ভার্ব থাকে, শেষে ভার্ব থাকে, কিন্তু ইংলিশ সেন্টেন্স বা বাক্যে ভার্ব সাবজেক্টের পরে থাকে। বলেন তো আমি কি বললাম, একটা পয়েন্ট আমি বললাম, কি বলছি, যে কোনো বাংলা বাক্য যখন আপনি দেখবেন, যখন আপনি পড়বেন, সেই বাক্যে লাস্টে ভার্ব থাকে, ভার্বটা লাস্টে থাকে, শেষে থাকে। কিন্তু ইংলিশ সেন্টেন্সগুলোতে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। ইংলিশ সেন্টেন্স বা বাক্যে কি হবে, সাবজেক্টের পরেই ভার্ব থাকে। তাহলে দেখেন এখানে রাখছে কথাটা ভার্ব বাংলায়, রাখছে কথাটা ভার্ব। এবার কারা রাখছে, নারীরা। এই নারীরা কথাটা সাবজেক্ট। আমরা অনেকেই মনে করি একটা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, না, সব ধরনের সেন্টেন্সে তেমন হয় না। সাবজেক্টটা বোঝার চেষ্টা করতে হবে। এখানে বলছে যে দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে। তাহলে সাবজেক্টটা কি, নারীরা, অর্থাৎ উইমেন। এ দেখেন WOMEN, এটাকে আমরা অনেকে ওমেন বলি, ওম্যান বলি। এটা হচ্ছে যদি প্লুরাল ফর্মে হয়, অর্থাৎ নারী। আমার সিঙ্গুলার হোক প্লুরাল হোক স্পেলিং একই, WOMEN। সো ওমেন, এটা হচ্ছে আপনার সিঙ্গুলার ফর্ম। কিন্তু যদি প্লুরাল ফর্মে বলেন, অর্থাৎ নারীরা, উইমেন, উইমেন, উইমেন। এরপর হচ্ছে ভার্ব, তাহলে রাখছে, এটা কোন টেন্স, বাংলা ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা শিখতে হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে উইমেন are keeping, just try to understand here.
উইমেন আর কিপিং, অর্থাৎ নারীরা রাখছে। উইমেন আর কিপিং, নারীরা রাখছে। কি রাখছে? কি রাখছে? বোঝার চেষ্টা করেন। তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। অর্থাৎ এই যে তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, এটা হচ্ছে মূলত অবজেক্টের অংশ। কিসের অংশ বলছি? অবজেক্টের অংশ। অর্থাৎ উইমেন আর কিপিং দেয়ার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, সাইন, উইমেন আর কিপিং দেয়ার সাইন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। যোগ্যতা এবং দক্ষতা ইংরেজি কি? তাহলে স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। অর্থাৎ দেখেন, একটা বিষয় বোঝার চেষ্টা করেন। আমাদের একটা বিষয় একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর যে কোনো বাংলা বাক্যকে যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন। বলেন তো আমি কি বললাম? যে কোনো সেন্টেন্স, বাংলা সেন্টেন্সকে ট্রান্সলেট করার জন্য শুরুতে সাবজেক্ট বসাবেন, সাবজেক্টের পর ভার্ব বসাবেন ইংলিশে। এই ভার্বটা ইংলিশে কিভাবে বসাবেন? প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, লাস্টে ভার্ব থাকে, সেইটা দেখে সঠিক টাইম আইডেন্টিফাই করে টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে ভার্বটা বসাতে হবে। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসানোর পর বাংলা বাক্যকে যখন ইংলিশে ট্রান্সলেট করা হয়, বাংলা বাক্যের শেষের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হয় ফ্রেজ ধরে ধরে। অর্থাৎ নারীরা, এটা আমি বসাইছি সাবজেক্ট, রাখছে এটাও বসিয়েছি। এরপর তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, এটা হচ্ছে একটা ফ্রেজ, অবজেক্টের অংশ, এটা আমি বসালাম। এবার বাকি আছে কি কি? দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে। এই যে জায়গাটুকু বাকি আছে, এই জায়গাটুকু লাস্টের থেকে আসতে হবে। অর্থাৎ আগে বসাবেন প্রতিটি ক্ষেত্রে, তারপর উন্নয়নের, মানে দেশের উন্নয়নের একসাথে। তো প্রতিটি ক্ষেত্রে, এইটার ইংরেজি কি? আপনি বলতে পারেন যে ইন এভরি, ইন এভরি সেক্টর, প্রতিটি ক্ষেত্রে, ইন এভরি সেক্টর। এরপর দেশের উন্নয়নের, এই যে র, দুইটা র না, দেশের, এই যে র, অপ মানে এ, ও এফ, অপ, এ, উন্নয়নের কি? অফ, অফ কান্ট্রিজ ডেভেলপমেন্ট। তাহলে টোটাল সেন্টেন্সটি কি লিখলাম আমি? উইমেন আর কিপিং দেয়ার সায়েন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ কান্ট্রিজ ডেভেলপমেন্ট। উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিলস অ্যান্ড কোয়ালিফিকেশনস ইন এভরি সেক্টর অফ কান্ট্রিজ ডেভেলপমেন্ট। তাহলে এটা কিভাবে বসালাম? দেখেন, এখানে ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় আলোচনা করা আছে, একদম ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। স্টেপ ওয়ান, সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করুন কে রাখছে। উত্তর হচ্ছে মহিলারা। কে রাখছে? উত্তর হচ্ছে মহিলারা। এরপর দেখেন কি করছে? রাখছে, কিপ মানে রাখা। অবজেক্ট বের করার জন্য প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। যেমন মহিলারা কি রাখছে? মহিলারা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে, দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। এই হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এর পরবর্তী যে পার্টগুলো, অর্থাৎ এই যে ইন এভরি সেক্টর, এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। অফ কান্ট্রিজ ডেভেলপমেন্ট, এটা কি? এগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ দেখেন, প্রতিটি ক্ষেত্রে, ইন এভরি সেক্টর, দেশের উন্নয়নের, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। অর্থাৎ টোটাল সেন্টেন্সটা আমার কি দাঁড়ালো? যে উইমেন আর কিপিং দেয়ার সায়েন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। তাহলে নিয়মটা কি? সাবজেক্ট আর ভার্ব বসিয়ে লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো। দেখেন কত বড় একটা সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স দেখলে আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, প্রবলেম ফেস করি, গায়ে জ্বর চলে আসে। কিন্তু খুব সহজে এই ধরনের বাক্যগুলোকে কিন্তু আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। কিভাবে করব? কি বলছে দেখেন, প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তাহলে সাবজেক্টকে আগে এটা বের করতে হবে। ভার্ব কোনটা? বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, এই পালন করে না শব্দটা ভার্ব। তাহলে অ্যাজ ইউজুয়াল একটা কাজ করে না, একটা কাজ হয় না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার কারা পালন করে না? সাবজেক্টটা কি? কর্মচারীগণ। সাবজেক্ট এখানে কি হবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। সাবজেক্টটা কি হবে? কর্মচারীগণ। অর্থাৎ আমি এখানে কি লিখতে পারি? দ্য এমপ্লয়, দ্য এমপ্লয়িজ।
অর্থাৎ কর্মচারীগণ, দ্য এমপ্লয়িজ। এবার পালন করে না, তাহলে সাবজেক্টটা প্লুরাল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমার ডু নট দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে হবে। ডু নট পারফর্ম, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম, অর্থাৎ কর্মচারীগণ পালন করে না, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম। এই যে সাবজেক্ট আর ভার্ব বসালাম, এবার আমি কি করব, লাস্টের থেকে ফার্স্টের দিকে আসব। যেমন সঠিকভাবে, এটা আগে, তাদের দায়িত্ব, এটা তারপরে, সরকারি প্রতিষ্ঠানে। অর্থাৎ লাস্ট থেকে ফার্স্টের দিকে যখন আমি আসব, এক একটা ওয়ার্ড ধরে আসবো না, আমাকে কিন্তু ফ্রেজ ধরে আসতে হবে। বাংলায় ফ্রেজ আইডেন্টিফাই করতে পারেন? মানে বাংলায় ফ্রেজ ধরে শিখতে হবে, মানে কোন ওয়ার্ড কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড। যেমন প্রশাসনে, এটা একা সিঙ্গেল একটা ওয়ার্ড। সঠিক জবাবদিহিতা না থাকায়, এই চারটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, এটা একটা ফ্রেজ। বলেন তো কি বলছি? এই যে সঠিক জবাবদিহিতা না থাকায়, এই চারটা ওয়ার্ড একসাথে কানেক্টেড কিন্তু। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। কর্মচারীগণ, এটা আবার একা। তাদের দায়িত্ব, এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। সঠিকভাবে, এটা একা। পালন করে না, এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। এটা হচ্ছে ফ্রেজ বলে। বাংলায় ফ্রেজ ধরা শিখতে হবে, তাহলে দ্রুত বিষয়গুলোকে কাভার করা যায়, ডেভেলপ করা যায়। তাহলে দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম, কর্মচারীগণ পালন করে না কি, প্রপারলি, প্রপারলি সঠিকভাবে। এবার কোনটা প্রপারলি পালন করে না? তাদের দায়িত্ব, দেয়ার রেসপন্সিবিলিটিস। কি লিখলাম? দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি দ্য রেসপন্সিবিলিটিস, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি দ্য রেসপন্সিবিলিটিস। এরপর কি, কোন অংশটুকু আছে? আহ কর্মচারীগণ, এটা তো লেখা শেষ। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এবার এটা আমরা লিখবো। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? ইন মোস্ট, এই যে প্রতিষ্ঠানে একটা প্লেস বা জায়গাকে ইন্ডিকেট করলে মোস্ট অফ দ্য টাইম ইন প্রিপোজিশন আসে, হ্যাঁ। ইন মোস্ট গভর্নমেন্ট organization, কি লিখলাম? The employees do not perform properly their responsibilities in most government organization. The employees do not perform properly their responsibilities in most government organization. এরপর কি, সঠিক জবাবদিহিতা না থাকায়, এই চারটা ওয়ার্ড একসাথে লিখতে হবে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? না থাকা, তাহলে ডিউ টু, দেখেন, ডিউ টু ল্যাক অফ প্রপার, ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। তাহলে টোটাল সেন্টেন্সটা কি লিখলাম দেখেন তো? দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি দ্য রেসপন্সিবিলিটিস ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। প্রশাসনে, একটা প্লেস, হ্যাঁ, তাহলে ইন অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেটি আর এস। তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম দেখেন, বোঝার চেষ্টা করেন। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি দ্য রেসপন্সিবিলিটিস ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন অ্যাডমিনিস্ট্রেশন। আপনি বিভিন্নভাবে লিখতে পারেন, মানে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো, এগুলো ওলটপালট হলেও সমস্যা হয় না। কিন্তু আমি যে ওয়েটা বলছি, যে স্ট্র্যাটেজি বা যে টেকনিকটা আপনাদের সামনে প্লে করছি বা বলছি, যে যখন আপনি বাংলা থেকে ইংলিশে একটা সেন্টেন্স বা বাক্য ট্রান্সলেট করবেন, তখন সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন। এই ওয়েটা যদি আপনারা ফলো করতে পারেন, ভুল হওয়ার চান্স বা সম্ভাবনা থাকে না, কমে যায়। যেমন এইখানে দেখেন, এটা মনে হয় ভিন্নভাবে করছে, আমি জানি না, মানে এদের অ্যান্সারে কি দেওয়া, এখানে আমি একটু দেখি ফাইলটাতে। আহ, এখানে বাক্যটা ভিন্নভাবে লেখা আছে যে সাবজেক্ট বের করার জন্য যদি প্রশ্ন করা হয় কে বা কারা দায়িত্ব পালন করে না, উত্তর কর্মচারীগণ, ভার্ব হচ্ছে দায়িত্ব পালন করা। তাহলে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি। তাহলে আমি কিন্তু প্রপারলিটা আগে লিখছিলাম, আর অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসানো যায়। এই প্রপারলি যদি আপনি একদম শুরুতেও লেখেন, এটা কোনো ভুল না, যে প্রপারলি দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস। তো যাই হোক, এরপর আছে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে।
ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, সঠিক জবাবদিহিতা না থাকায়, ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। তাহলে দেখছেন এগুলো কিন্তু সবই ফ্রেজ, এগুলোকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয় একাধারে। এগুলোকে প্রেপোজিশনাল ফ্রেজও বলা যেতে পারে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রেপোজিশনাল ফ্রেজ আর সেম। এরপর হচ্ছে প্রশাসনে, ইন অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ এখানে কিভাবে লেখা দেখেন, বলছে দ্য এমপ্লয়িজ ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। নো, আপনারা এভাবে লিখবেন না, আমি যেভাবে বলছি সেভাবে লিখবেন, দ্যাট উইল বি মোর পারফেক্ট অ্যান্ড বেটার। কি বলছি, আগে সাবজেক্ট দেন ভার্ব, অর্থাৎ দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি দ্য রেসপন্সিবিলিটিস, এইভাবে লিখবেন। তারপর লাস্টে যেটা ছিল সেটা, যে ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি in most government organization in the administration. সো এইভাবে আপনাদের করতে হবে। আমি কি বললাম বুঝতে পারছেন? সাবজেক্ট আর ভার্ব আপনারা আগে বসান, বসানোর পর লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে আসেন। বুঝতে পারছেন আমি কি বললাম? হুম? শোনা যাচ্ছে আমার কথাগুলো? বোঝা যাচ্ছে? জি, বোঝা যাচ্ছে। জি, বোঝা যাচ্ছে। কত বুঝতে জি স্যার, তাহলে বোঝা যাচ্ছে। দেখেন, বোঝার চেষ্টা করেন। এইভাবে এই সেন্টেন্সগুলো ট্রান্সলেট করতে হবে। আমার আমার যে রাইটিং এর ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাসে ট্রান্সলেশনগুলো এইভাবে কাভার করে থাকি। এটা আপনি একবার শিখে নিতে পারলে, স্ট্র্যাটেজি বা টেকনিকটা একবার ধরতে পারলে, যত কঠিন বাক্য হোক না কেন, যে কোনো সেন্টেন্সকে আপনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবেন। এরপর লেখা আছে, চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। খুবই সহজ একটি সেন্টেন্স। তাহলে বাংলা সাবজেক্টটাকে আমি, তাহলে আই, এরপর হতে চাওয়া, এই হতে চাওয়া, চাওয়া ইংরেজি কি ওয়ান্ট, কিন্তু আমরা ওয়ান্ট বলবো না, আমি আবারও বলছি ফর্মাল স্পিচে চাওয়া অর্থে অন্টের পরিবর্তে উড লাইক টু ব্যবহার করবেন। যেমন আই উড লাইক টু, WOU, আই উড লাইক টু। এরপর বি মানে হওয়া, এই যে হতে চাই লেখা আছে না, হওয়া ইংরেজি কি জানেন? বি, আই উড লাইক টু বি। এরপর কি স্বাবলম্বী, অর্থাৎ ইউ ক্যান সে সেলফ ডিপেন্ডেন্ট। আইড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট। এরপর কি ডুইং বিজনেস, ব্যবসা করে, ডুইং বিজনেস। এরপর কি চাকুরির বাজার মন্দা থাকায়, তাহলে ডিউ টু, ডিউ টু ব্যাড জব মার্কেট, ডিউ টু ব্যাড জব মার্কেট। টোটাল বাক্যটা আমি কি লিখলাম, আইড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। আইড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। সো এইভাবে আপনারা এই সেন্টেন্সগুলোকে কিন্তু ট্রান্সলেট করতে পারেন। দেখেন কত সুন্দরভাবে এই পিডিএফ ফাইলটা সাজানো। আমি চাই, আইড লাইক টু, স্বাবলম্বী হওয়া, বি সেলফ ডিপেন্ডেন্ট, স্বাবলম্বী হতে চাই, আইড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট, ব্যবসা করে, ডুইং বিজনেস, কারণে, ডিউ টু, মন্দা থাকায়, ডিউ টু ব্যাড, চাকুরির বাজার, জব মার্কেট। সেইভাবে যে কোনো সেন্টেন্সকে আপনারা কিন্তু ট্রান্সলেট করতে পারেন। নিচের তিনটি বাক্যই গ্রামাটিক্যালি সঠিক, অর্থাৎ এই বাক্যগুলো আপনি যখন একদম কারেক্ট গ্রামার মেনটেন করে করবেন, এই এই সেন্সগুলোতে লেখা যায়। আপনারা এখানে একটু খেয়াল করুন, এটা দরকার আছে। দেখেন, আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট, আমি যেটা লিখলাম যে ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট, ওই সেলফ ডিপেন্ডেন্টের পর একটা কমা দিতে হবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি কমা না দেন আপনি বাই এর ব্যবহার করতে পারেন। আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট বাই ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। অথবা কনজাংশনের ব্যবহার করে এটা করা যায়, আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট অ্যান্ড ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। ঠিক আছে? সো আপনারা চেষ্টা করবেন এই বাইটাকে ব্যবহার করে করা, দ্যাট উইল বি বেটার। এখানে কমা নাই দিয়ে আপনারা এই যে মাঝে যেটা আছে এটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা পারফেক্ট হবে, আপনাদের বোঝার জন্য ভালো হবে। এবার দেখেন, একটা বড় প্যাসেজ এখানে আছে। আমরা অনেকেই এই ধরনের সেন্টেন্স দেখলে দেখেন আপনি বাংলায় পড়েন এই প্যাসেজটা, আপনার কাছে অনেক সহজ মনে হবে, অনেক ইজি মনে হবে যে আপনি করতে পারছেন বা পারবেন। কিন্তু আপনি ইংলিশে করতে যান আপনি পারবেন না, এর অনেকগুলো রিজন আছে। যেমন আমি একটু আগে পড়ি, দেখেন বলছে, সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাহলে সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, এই বাক্যে ভার্ব কোথায় আছে? দেখেন,
প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই অবশ্যই ভার্বের প্রয়োজন হয়। ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। কিন্তু বাংলা বাক্য দুই ধরনের হয়। একটা হচ্ছে ভার্ব যুক্ত, একটা হচ্ছে ভার্ব বিহীন। যে বাংলা বাক্যগুলোতে ভার্ব থাকে না সেগুলোতে মূলত ভার্ব উজ্জ থাকে। সেগুলো আপনি ইংলিশে করতে গেলে অবশ্যই ভার্ব নিয়ে আসতে হবে। যেমন সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, এখানে ভার্ব কোনটা? ওই ওঠাকে ভার্ব মনে হচ্ছে না। মনে করেন আমি বাংলায় একটা কথা বললাম, তুমি এখন কোথায়। এই কথাটা বাংলায় বললাম, আপনি ইংলিশে ট্রান্সলেট করেন তো। আপনি যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করেন কি হয়? তুমি ইংরেজি কি? ইউ। এখন ইংরেজি কি? নাও। কোথায় ইংরেজি কি? হোয়ার। তো আমি যদি সাজিয়ে বলি তাহলে কেমন হয়? যে তুমি এখন কোথায়। তাহলে আমি যদি বলি তাহলে কেমন হয়? যে ওয়ার ইউ নাও। কি হয়? ওয়ার ইউ নাও, তুমি এখন কোথায়। কিন্তু এই বাক্যটা কি আমার হয়েছে? আমি বাংলায় যে তিনটা ওয়ার্ড বলছি, ইংলিশে সেই তিনটা ওয়ার্ডেরই অর্থ লিখছি। আমি যদি বলি যে আমি বাড়িতে, তাহলে আমি ইংরেজি আই, বাড়ি ইংরেজি হোম, তাহলে আই হোম, আমি বাড়িতে। আমার কি সেন্টেন্স হয়েছে? আমার সেন্টেন্স কিন্তু হয়নি। কারণ কি জানেন? এখানে আমি ভার্ব ব্যবহার করিনি। তো আমি ভার্ব ব্যবহার করবো কোত্থেকে? আমি তো বাংলাতেই কোনো ভার্ব বলিনি। কিন্তু না, বাংলায় ভার্ব বিহীন বাক্য হতে পারে, কিন্তু ইংলিশে কখনো ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। অর্থাৎ ভার্বগুলো উজ্জ্ব থাকে। তাহলে তুমি এখন কোথায়? ওয়ার আর ইউ নাও। কি হবে? ওয়ার আর ইউ নাও, তুমি এখন কোথায়। এই আর যতক্ষণ না পর্যন্ত আপনি বসাবেন, বাংলায় আপনি বলছেন অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে না, বাট ইংলিশে যতক্ষণ না পর্যন্ত এই আরটা বসাবেন আপনার সেন্টেন্স কারেক্ট না। আমি বাড়িতে, ওই তে কথাটার জন্য দেখেন আই হোম, তার মানে কি? আমি বাড়ি। আই অ্যাম হোম এর মানেও আমি বাড়ি। এখনো পর্যন্ত আমার হয়নি। আমার এই প্লেস বা জায়গার আগে প্রেপোজিশনের ব্যবহার করতে হয়, অর্থাৎ আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে। এই অ্যাট না বসানো পর্যন্ত সেন্টেন্সটা কারেক্ট না। আবার অ্যাম না বসালেও সেন্টেন্স হবে না, ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। তাহলে তুমি এখন কোথায়? ওয়্যার আর ইউ নাও, আমি এখন বাড়িতে, আই অ্যাম অ্যাট হোম। অর্থাৎ যেটা আমি বলছি, বাংলায় ভার্ব ছাড়া সেন্টেন্স থাকতে পারে, কিন্তু ইংলিশে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না বা থাকে না। আহ, যে ধরনের বাংলা বাক্যে আপনি দেখছেন যে ভার্ব নেই, ভার্ব দেখা যাচ্ছে না, সেই বাংলা বাক্যগুলো যখন ইংলিশে ট্রান্সলেট করবেন বা করতে হয়, এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার অর্থাৎ বি ভার্বগুলো মূলত মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বা বসে থাকে। তাহলে সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, এখানে কোনো ভার্ব নেই। এখানে দ্যার ইজ নো ভার্ব। এটা কি? ইংলিশটা কি জানেন? আর্লি রাইজিং ফ্রম বেড ইজ আ গুড হ্যাবিট, অর্থাৎ ভার্বটা হচ্ছে জাস্ট ইজ। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। দ্য ওয়েদার অফ ডন, ভোর ইংরেজি কি জানেন? DAWN, ডান। হ্যাঁ, পিওর অ্যান্ড ফ্রেশ। এবার তাহলে থাকা ইংরেজি কি? ইজ বা আর, বা এখানে একটা মেইন ভার্ব ব্যবহার করা যায় রিমেইন, মানে থাকা, REMAIN। অর্থাৎ এই কথাটা এরকম হয়, দ্য ওয়েদার অফ ডান রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। দ্য পার্সন হু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং গেট অ্যানাফ টাইম অ্যাজ ওয়েল। হ্যাঁ, এইভাবেই কথাগুলো হয়। ভোরের, যে ভোরে ওঠে সে তার কাজ সময় মতো শেষ করতে পারে। দ্য পার্সন হু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ক্যান কমপ্লিট হিজ অল ওয়ার্ক প্রপারলি অর টাইমলি। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। ইউ ক্যান সে, এটা প্যাসিভ ভয়েস, করা যায়, করতে পারি, পারে এরকম না, করা যায়। তাহলে ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম উইথ কিন কনসেন্ট্রেশন। বিশেষ করে স্পেশালি ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাহলে এটা হচ্ছে ওয়াকিং আফটার পারফর্মিং ফজর প্রেয়ার। ফজরের নামাজ আদায় করে হাঁটা, আফটার পারফর্মিং ফজর প্রেয়ার, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। হ্যাঁ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। আফটার পারফর্মিং ফজর প্রেয়ার, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো সেন্টেন্স বা বাক্যকে ট্রান্সলেট করতে পারেন। আমি যদি একটু ভেঙে ভেঙে এই জায়গাগুলোকে দেখাই, আপনারা এখানে একটু মনোযোগ দেন। কি বলছে? আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ আ গুড হ্যাবিট, অর্থাৎ ভার্বটা হচ্ছে জাস্ট বি ভার্ব ইজ। দ্য ওয়েদার অফ ডান ইজ ফ্রেশ অ্যান্ড পিওর। দ্য পার্সন হু রাইজেস আর্লি, দেখেন আপনি যখন এই ধরনের কথা বলবেন, যে এই যে যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে বেশি সময় পায়, অর্থাৎ যে সে, এরকম যদি থাকে সাবজেক্ট, এর এই সাবজেক্ট সম্পর্কে আরেকটা তথ্য দেওয়ার জন্য রিলেটিভ প্রোনাউন হু এর ব্যবহার করতে হয়। দ্য পার্সন হু রাইজেস আর্লি, যে ব্যক্তি যে দ্রুত ঘুম থেকে ওঠে, গেটস অ্যানাফ টাইম অ্যাজ ওয়েল, পর্যাপ্ত সময় পায়। ডেইলি অ্যাক্টিভিটিস অর্থাৎ দৈনন্দিন কাজ আর পারফর্ম সম্পাদন করা যায়। ক্যান বি পারফর্ম দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা পারফেক্ট হয়, যে সম্পাদন করা যেতে পারে উইথ কিন কনসেন্ট্রেশন, খুবই মনোযোগের সাথে। স্পেসিফিক্যালি অর্থাৎ বিশেষভাবে,
আফটার পারফর্মিং ফজর প্রেয়ার, ফজরের নামাজ আদায় করে হাঁটা, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ফজরের নামাজের পর ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এখন দেখেন এগুলো যদি আপনি ভেঙে ভেঙে ট্রান্সলেট করেন, প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু দেওয়া আছে। আপনারা জাস্ট নিজের মতো করে একটু করার চেষ্টা করবেন। সকালে ঘুম থেকে ওঠা, আর্লি রাইজিং ফ্রম দ্য বেড, একটি ভালো অভ্যাস, আ গুড হ্যাবিট। কিন্তু এখানে আমার ভার্বের ব্যবহার করতে হবে, ইজ আ গুড হ্যাবিট। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ, দ্য ওয়েদার অফ ডার্ন রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, দ্য পার্সন হু রাইজেস আর্লি, সে সময় বেশি পায়, গেটস অ্যানাফ টাইম অ্যাজ ওয়েল। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়, দ্য পার্সন হু রাইজেস আর্লি গেটস অ্যানাফ টাইম অ্যাজ ওয়েল। বাক্যে যখন যে বা সে থাকবে, সে বাক্যে একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। দেখেন এই নোটটা ভালোভাবে বোঝেন। বাক্যে যখন যে বা সে থাকবে, সে বাক্যে একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এবং রিলেটিভ প্রোনাউন হলো হু, যা সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে। এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে একটি বাক্যাংশ তৈরি করতে হবে, যাকে আমরা ক্লজ বলে থাকি। রিলেটিভ প্রোনাউন দিয়ে একটি বাক্যাংশ মানে ওই সাবজেক্টের পর আরেকটা ভার্ব ব্যবহার করলে একটা ক্লজ হয়ে যায়। অর্থাৎ এই ধরনের আরো কিছু বাক্য আপনারা একটু শিখে রাখেন, এটা দরকার আছে। যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। হি হু স্টাডিজ রেগুলারলি ক্যান এক্সপেক্ট গুড রেজাল্ট। হি হু স্টাডিজ রেগুলারলি ক্যান এক্সপেক্ট গুড রেজাল্ট। যে দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক। হি হু লাভস দ্য কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট। হি হু লাভস দ্য কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট। যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। হি হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ অল হিজ ওয়ার্ক ইন টাইম। হি হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ অল হিজ ওয়ার্ক ইন টাইম। দৈনন্দিন কাজ, ডেইলি অ্যাক্টিভিটিস সম্পাদন করা যায়, ক্যান বি পারফর্ম, মনোযোগ দিয়ে, উইথ কিন কনসেন্ট্রেশন। উইথ কিন কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। তাহলে ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম মানে এখানে বাংলা যেটা আছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্স আসে, অর্থাৎ আর পারফর্ম হয়, বাট এটা প্যাসিভ ভয়েস কিন্তু, হ্যাঁ, এই জন্য মডাল। দেখেন ক্যান বি প্লাস ভি3, মানে যদি বাংলাটা এরকম থাকতো যে দৈনন্দিন কাজ মনোযোগ দিয়ে সম্পাদন করা যেতে পারে, তাহলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। সো আপনি এটা বসাবেন, সমস্যা নাই। ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম উইথ কিন কনসেন্ট্রেশন। ওকে। সো বিশেষ করে, স্পেশালি, ফজরের নামাজ আদায় করে, আফটার পারফর্মিং ফজর সালাত, হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, ওয়াকিং ইজ ভেরি গুড ফর হেলথ। এই ওয়াকিংটা কিন্তু জেরান্ট নাউনের কাজ করছে, ইজটা এখানে মেইন ভার্ব। সো এইভাবে আপনারা এই এই বিষয়গুলোকে ভালোভাবে ট্রান্সলেট করতে পারবেন, ডেভেলপ করতে হবে আপনাদের। এটা আপনারা যদি করতে পারেন, একবার শিখতে পারলে ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ মনে হবে আপনাদের কাছে, অনেক ইজি মনে হবে। এইখানে দেখেন আমরা দুটো একসাথে দেখে ফেলি। বলছে, গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। তাহলে বাংলাটা দেখে আমাকে আইডেন্টিফাই করতে হবে। প্রত্যেকটা বাংলা বাক্যের লাস্টে ভার্ব থাকে, যে পালন করেছিলাম এটা ভার্ব। এবার কি পালন করেছিলাম? জন্মদিন। কার জন্মদিন? আমার ছেলের। কে করেছিল কাজটা? আমি। তাহলে সাবজেক্টটা কি? আই। এরপর পালন করা, আই পারফর্ম। আই আই অবজার্ভ, অবজার্ভ মানে পালন করা। আই অবজার্ভ মাই অনলি সানস বার্থডে লাস্ট মান্থ। আই অবজার্ভ মাই অনলি সানস বার্থডে লাস্ট মান্থ। আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম গত মাসে। এরপর বলছে, জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। দ্য ড্রয়িং রুম নিড টু বি ক্লিনড অন দ্য অকেশন অফ বার্থডে। দ্য ড্রয়িং রুম নিড টু বি ক্লিনড অন দ্য অকেশন অফ বার্থডে। এরপর বলছে, আহ, আমার ড্রয়িং রুম পরিচ্ছন্ন করার পরে কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। হ্যাঁ, আই ওয়েন্ট টু লোকাল কনফেকশনারি। আই ওয়েন্ট টু লোকাল কনফেকশনারি, অর্থাৎ আমি গিয়েছিলাম, সাবজেক্টের পরে ভার্বকে যাওয়া। তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু লোকাল কনফেকশনারি। এরপর হচ্ছে কেক কেনার উদ্দেশ্যে, এটা একটা ফ্রেজ। কিভাবে বলছে? ইন অর্ডার টু পারচেস কেক। ইন অর্ডার টু পারচেস কেক আফটার হ্যাভিং ক্লিন বাই ড্রয়িং রুম। আমার ড্রয়িং রুমটি পরিষ্কার করার পর, কোন একটা কাজ কমপ্লিট করার পর, হ্যাভিং প্লাস ভি3, আফটার হ্যাভিং ক্লিন বাই ড্রয়িং রুম। আফটার হ্যাভিং ক্লিন বাই ড্রয়িং রুম। এরপর বলছে, যখন কেক কিনে ফিরে আসছিলাম আমি বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম যে আমার বাড়ির দিকে আসছিল। এখানে অনেকে হোয়াইলের জায়গায় হোয়েনের ব্যবহার করেন, বাট না, একটা কাজ হচ্ছিল তার সাথে ইনস্ট্যান্টলি আরেকটা কাজ ঘটতেছিল, এখানে ওয়াইলের ব্যবহারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওয়াইল রিটার্নিং উইথ দ্য কেক, কেক নিয়ে ফেরার পথে। বাংলাটা এরকম, কেক নিয়ে ফেরার সময়, কেক নিয়ে ফেরার পথে। ওয়াইল রিটার্নিং উইথ দ্য কেক আই মেট
আ ফ্রেন্ড ফ্রম মাই ওল্ড ডেজ কামিং টুয়ার্ডস মাই হোম। আমি আমার বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম। আই মেট আ ফ্রেন্ড ফ্রম মাই ওল্ড ডেজ কামিং টুয়ার্ডস মাই হোম। তাহলে এইভাবে এই সেন্টেন্সগুলোকে কিন্তু আপনারাও ট্রান্সলেট করতে পারবেন। এটা কঠিন কোনো কিছু না, খুব সহজেই করা যায়। দেখেন, গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। তাহলে গত মাস ইংরেজি কি? লাস্ট মান্থ। আমি পালন করেছিলাম, অবজার্ভ মানে পালন করা, তাহলে আই অবজার্ভ, আমি পালন করেছিলাম আমার একমাত্র ছেলের জন্মদিন, মাই অনলি সানস বার্থডে। লাস্ট মান্থ আই অবজার্ভ মাই অনলি সানস বার্থডে। লাস্ট মান্থ আই অবজার্ভ মাই অনলি সানস বার্থডে। জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। দ্য ড্রয়িং রুম নিডেড টু বি ক্লিনড অন দ্য অকেশন অফ বার্থডে। এরপর পরিচ্ছন্ন করার পর, আফটার হ্যাভিং ক্লিনড, আফটার হ্যাভিং ক্লিনড ড্রয়িং, আমার ড্রয়িং রুম, মাই ড্রয়িং রুম। এরপর দেখেন প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি। আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি কেক কেনার উদ্দেশ্যে। ইন অর্ডার টু পারচেস কেক, ইন অর্ডার টু পারচেস কেক। তাহলে এইভাবে আপনারা প্রত্যেকটা বিষয় কিন্তু কভার করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। আহ, দেখেন কি বলছে এখানে, একটা বিষয় এখানে একটু বলছে যে আফটার হ্যাভিং ক্লিন মাই ড্রয়িং রুম আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি ইন অর্ডার টু পারচেস কেক। অর্থাৎ এই যে আফটার হ্যাভিং ক্লিন, এগুলোকে আপনি শুরুতে দিতে পারেন। এবং এখানে বলছে যে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। হ্যাভিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়, বিশেষ করে যখন বাক্যে কিছু করিয়া, শিখিয়া, করার পরে থাকে, সেক্ষেত্রে এই রুলটি ব্যবহার হবে। এজন্য এখানে ক্লিন এর পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লিনড হয়েছে। যেমন কম্পিউটার শিখিয়ে আমি আমেরিকা যাব। হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো টু আমেরিকা। হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো টু আমেরিকা। এই রুল অনুযায়ী আরো কিছু বাক্য দেখুন, দেখেন বলছে, আমি পিপাসা নিবারণের জন্য বিসমিল্লাহ বলে পানি পান করি, এবং পান করার পর মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বাই সেইং বিসমিল্লাহ আই ড্রিঙ্ক ওয়াটার টু quench মাই thirst, অ্যান্ড আফটার হ্যাভিং ডান, এবং এটা করার পর, আফটার হ্যাভিং ডান, থ্যাঙ্কিং টু দ্য অলমাইটি আর গ্রেট আল্লাহ, এক্সপ্রেস আলহামদুলিল্লাহ। সো যাই হোক, সো মেইন কথা হচ্ছে কি, এই হোয়াইলের ব্যবহারটা আমাকে বুঝতে হবে। যখন কেক কিনে বাড়ি ফিরছিলাম, ওয়াইল রিটার্নিং উইথ দ্য কেক, আমি বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম। আই মেট আ ফ্রেন্ড ফ্রম মাই ওল্ড ডেজ, যে আমার বাড়ির দিকে আসছিল। কামিং টুয়ার্ডস মাই হোম, কামিং টুয়ার্ডস মাই হোম। এখানে দেখেন আরেকটা সেন্টেন্স আছে, বোঝার চেষ্টা করেন। মোবাইল ফোন এর বহুমুখী সুবিধা নিয়ে দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে নগদ টাকার চাহিদা মেটাচ্ছে। এখানে বাংলাটা একটু ভুল আছে। এই যেটা আপনারা দেখছেন, এখানে বাংলাটা একটু ভুল আছে। আমি ইংলিশটা পড়ে দিই, এটা বাংলা দেখা লাগবে না, আমি পিডিএফ পাঠিয়ে দেবো, ওইটাতে ঠিকঠাক আছে। এখানে মূলত কি বলছে দেখেন, মোবাইল ফোন ইজ উইথ মাল্টিপল বেনিফিটস অ্যান্ড ফ্যাসিলিটিস নাও। অর্থাৎ মোবাইল ফোনের এখন বহুমুখী সুবিধা রয়েছে, জাস্ট এরকম প্রথম বাক্যটার বাংলা। পরে হচ্ছে, মোবাইল ফোন ইজ ফুলফিলিং ডিমান্ড অফ ক্যাশ ফর ভেরিয়াস ডেইলি নিডস। দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনের নগদ টাকার চাহিদা মেটাচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন ইজ ফুলফিলিং, অর্থাৎ মোবাইল ফোন মেটাচ্ছে চাহিদা। উই ক্যান নট বাট কনফেস দ্য কন্ট্রিবিউশন অফ টেকনোলজি। ক্যান নট বাট কনফেস, এটা কি জানেন? অর্থাৎ আমরা মোবাইল ফোনের এই অবদান অস্বীকার করতে পারি না। হ্যাঁ, কন্ট্রিবিউশন অফ টেকনোলজি, এই প্রযুক্তির অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। উই ক্যান নট বাট কনফেস, অর্থাৎ স্বীকার না করে পারি না, ওই যে একই কথা, অস্বীকার করতে পারি না। তো এইভাবে সেন্টেন্সগুলো আমাদেরকে ট্রান্সলেট করা শিখতে হবে, আমাদেরকে সামনে এগোতে হবে। এখানে অনেক সেন্টেন্স আছে ট্রান্সলেশনের জন্য, অনেক ভালো ভালো সেন্টেন্স আছে। যেমন দেখেন একটা, বই মেলা একটি আকর্ষণীয় মেলা। তাহলে এখানে কোনো ভার্ব নেই। আমি বলছি যে বাংলায় ভার্ব থাকে না, সেখানে অ্যাম, ইজ, আর, অজ, আর, অর্থাৎ বি ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে বসে। তো এখানে সাবজেক্টটা কি? বই মেলা, বুক ফেয়ার। ইজ অ্যান অ্যাট্রাকটিভ ফেয়ার। বইমেলা একটা আকর্ষণীয় মেলা। বুক ফেয়ার ইজ অ্যান অ্যাট্রাকটিভ ফেয়ার। বিভিন্ন রকমের বই এখানে বিক্রি করার জন্য প্রদর্শন করা হয়। তাহলে এখানে দেখেন, কে করে, কারা করে, এগুলো কিছু নেই। তাহলে সাবজেক্টটা কি? বিভিন্ন রকমের বই। অর্থাৎ ইংলিশটা কেমন হবে জানেন? ভেরিয়াস কাইন্ডস অফ বুক।
এরপর প্রদর্শন করা ইংরেজি কি? ডিসপ্লে করা। তাহলে আর ডিসপ্লেড টু সেল হেয়ার, জাস্ট বিক্রির জন্য, আর ফর সেলিং হেয়ার। খুবই সহজ না? ভেবে দেখেন তো। আগে সাবজেক্ট নেন। সাবজেক্ট কি? কোন জিনিসটা? বই। তাহলে বিভিন্ন রকমের বই, এই তিনটা একসাথে কানেক্টেড ফ্রেজ। তাহলে সাবজেক্টটা হচ্ছে ভেরিয়াস কাইন্ডস অফ বুক। এবার এটা প্রদর্শন করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, আর ডিসপ্লেড। এরপর কি? বিক্রির জন্য, ফর সেলিং হিয়ার এখানে। এরপর হচ্ছে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমিতে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বইমেলা অনুষ্ঠিত হয়। তাহলে দ্য বিগেস্ট বুক ফেয়ার ইজ হেল্ড ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার অন দ্য প্রিমিসেস অফ বাংলা একাডেমি। এটি 21শে বইমেলা হিসেবে পরিচিত। ইট ইজ ফ্যামিলিয়ার, অর ইট ইজ নোন অ্যাজ 21শে বইমেলা। কত সহজে করা যায়, কিন্তু আমরা ঘাবড়ে যাই, আমরা করতে পারি না। নিজের মতো করে করা শিখতে হবে। যেমন দেখেন কি বলছে, বুক ফেয়ার ইজ অ্যান অ্যাট্রাক্টিভ ফেয়ার, various or different kinds of books are displayed here for selling. The largest book fair of Bangladesh is held in Bangla Academy in February every year. It is known as একুশে বইমেলা। বিভিন্নভাবে একটা সেন্টেন্সকে ট্রান্সলেট করা যায় এবং খুব সহজ। দেখেন, চীন পৃথিবীর পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী। চায়না ইজ মোস্ট রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্ট পলিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এই যে চায়না ইজ দেওয়া, ইজটা কেন দেওয়া? এই বাংলা বাক্যটার ভিতরে কোনো ভার্ব নেই, এই জন্য। ইট হ্যাজ বিন ক্লাইমড, অর্থাৎ এটা দাবি করা হয়েছে। ইট হ্যাজ বিন ক্লেইমড এর বাংলা কি? এটা প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। এটা দাবি করা হয়েছে ইন দ্য নিউ রিসার্চ, অর্থাৎ নতুন গবেষণায়, রিপোর্টেড ইন নিউ রিসার্চ রিপোর্ট কন্ডাক্টেড বাই আ গ্রুপ রিলেটেড টু এনভায়রনমেন্টাল কন্ট্রোল ইন দ্য ইউএসএ। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের পরিবেশ নিয়ন্ত্রক সংক্রান্ত একটি গ্রুপের পরিচালিত নতুন গবেষণা প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে। দেখেন কত সুন্দরভাবে, আমি আমি এটা বাংলাটা পড়ে দেখাই, বাংলা থেকে দেখলে আপনাদের সুবিধা হবে। দেখেন কিভাবে করবেন। এখানে কি বলছে, সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে, সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে অত্যন্ত দ্রুত গতিতে অত্যন্ত দ্রুত গতিতে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাহলে আপনি কিভাবে এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করবেন? এটা খুব সহজেই করা যায়। জাস্ট আমাদেরকে একটু মনোযোগ দিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, নিজের মতো করে এটাকে একটু নেওয়ার চেষ্টা করতে হবে। যে বিষয়গুলো কিন্তু কঠিন না, কিন্তু আমরা এগুলোকে কি করি? আমরা এগুলোকে কঠিন করে ফেলি। কঠিন করলে হবে না। খুব সহজে এই ধরনের সেন্টেন্সগুলো প্রত্যেক প্রত্যেকটা বিষয় ট্রান্সলেট করা যায়, ট্রান্সলেট করা পসিবল বা সম্ভব। শুধুমাত্র আমাদেরকে সেন্স বুঝতে হবে। দেখেন, আমি যদি ভেঙে ভেঙে ট্রান্সলেট করি, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দেখেন এই এই মানে এই যে 3 নম্বর যেটা দেখছেন, এটা কিন্তু জাস্ট একটাই বাক্য। বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু একটাই বাক্য। তা আমরা কিভাবে করতে পারি? দেখেন, আমি এখানে বলছি যে সমগ্র বিশ্বে। এই যে সমগ্র বিশ্ব ইংরেজি কি? হোল ওয়ার্ল্ড, অর অল ওয়ার্ল্ড। অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ, অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ। হ্যাঁ, তাহলে সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ড, এটার ইংলিশ কি? যে সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস। সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস। এরপর বলছে যে সম্প্রসারণের ফলে অত্যন্ত দ্রুত গতিতে, হ্যাঁ, ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাহলে এই আগে লাস্টেরটুকু করেন তো। দেখেন, ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড পরিণত হয়েছে, বোঝেন কিন্তু। ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড, এটা কি হয়েছে? পরিণত হয়েছে। কোথায়? অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে। এবার কিসের প্ল্যাটফর্ম? কিসের প্ল্যাটফর্ম? সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ড। তাহলে দেখেন, এটাকে এভাবে বলা যায়, ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যাটফর্ম অফ সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস। এরপর বলছে যে অনলাইন ভিত্তিক সামাজিক
যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে। তাহলে এখানে বলা যায় যে ডিউ টু অনলাইন বেস সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড বিজনেস এক্সপ্যানশন। এরপর সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে অত্যন্ত দ্রুত গতিতে, আমরা কি বলতে পারি এটা, যে ডিউ টু অনলাইন বেস সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড বিজনেস এক্সপ্যানশন উইথ এক্সট্রিম স্পিড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে টোটাল বাক্যটা কি হতে পারে? দেখেন, খুবই ভালোভাবে বোঝেন। আমার যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করার ওয়েটা কি বা নিয়মটা কি, প্রথমে সাবজেক্ট বের করা। সাবজেক্টকে ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা কিন্তু সাবজেক্ট। সাবজেক্টকে এই বাক্যে ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, কোন জিনিসটা নিয়ে কাজ করতেছি এইটা। এবার ভার্ব ব্যবহার করব। ভার্ব কোনটা? পরিণত হয়েছে এটা। তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, যে ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম, ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম। এবার লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো, যে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে। এরপর কিসের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম? যে সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যাটফর্ম অফ সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস অফ দ্য have become, internet and world wide web have become of the most important platform of social communication and business activities। এরপর কি আছে? অত্যন্ত দ্রুত গতিতে। তাহলে এই কথাটাকে বলা যায় উইথ ইস এক্সট্রিম স্পিড। বলুন তো কি বললাম? উইথ এক্সট্রিম স্পিড বা র্যাপিড স্পিড। এরপর কি? যে ব্যবসা সম্প্রসারণের ফলে, সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে। তাহলে সামাজিক যোগাযোগ ইংরেজি কি? যে ডিউ টু অনলাইন বেস সোশ্যাল ইন্টারেকশন অ্যান্ড বিজনেস এক্সপেনশন। সম্প্রসারণ, এক্সপেনশন, ইন্টারেকশন অ্যান্ড এক্সপেনশন। ইন্টারেকশন মানে যোগাযোগ, এক্সপেনশন হ্যাঁ সম্প্রসারণ। এরপর কি? সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক, সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক। তাহলে এই জায়গাটাকে আমরা কিভাবে বলতে পারি, কিভাবে নিতে পারি? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। খুবই ভালোভাবে বোঝেন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাই না? টোটাল সেন্টেন্সটা আমরা এইভাবে তাহলে বলতে পারি না, যে ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম of the most important platform of social communication and business activities due to online-based social interaction and business expansion with extreme speed around the world. With extreme speed around the world. Here you can see internet and world wide web have become of the most important platform of social communication and business activities due to online-based social interaction and business expansion with extreme speed around the world. সো এটা এটা সহজে করা যায়, কঠিন না। আপনারা নিজেরা, আমি পিডিএফ ফাইল রেকর্ড ক্লাস দিয়ে দিব, দেওয়ার পর নিজেরা একবার প্র্যাকটিস করে দেখবেন, একবার সলভ করে দেখবেন। বিষয়গুলো কিন্তু কঠিন না, আমরা মূলত নিজেরাই এগুলোকে কঠিন করে ফেলি, নিজেরা আমরা এগুলোকে হার্ড করে ফেলি। কিন্তু খুব সহজে এই ধরনের সেন্টেন্সগুলো ট্রান্সলেট করা যায়, আপনারা পারবেন। এখানে অনেকগুলো সেন্টেন্স ট্রান্সলেশন দেওয়া আছে, নিজেরা করার চেষ্টা করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এগুলো করতে পারেন, ল্যাঙ্গুয়েজটাকে দ্রুত ডেভেলপ করতে পারবেন। আমি একটা কনভারসেশন প্র্যাকটিসের ভিতর যাব, নেক্সট ক্লাসে আপনাদের রিডিং এবং স্পিকিং নিয়ে কথা বলবো। আর আপনাদেরকে আমি বলে রাখি, আমাদের পেইড কোর্সের একদম নতুন ব্যাচ শুরু হয়েছে। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান তারা হতে পারবেন। এটা হচ্ছে 3 মাসের কোর্স, প্রিমিয়াম ব্যাচ। কারণ এই ফ্রি ক্লাস আর হয়তো একটা বা দুইটা হয় কিনা বা হবে না আমি জানি না। কিন্তু পেইড কোর্স যেটা, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। যে ক্লাসটা হয়ে গেছে সেটা রেকর্ড আপনারা পাবেন। আপনারা আগামীকাল থেকে যদি শুরু করেন, একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে করতে পারবেন। এটার কোর্স ফি হচ্ছে 2,000 টাকা, সপ্তাহে 4 দিন ক্লাস, আর রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, এবং 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন যারা পেইড কোর্স করতে চান। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। যদি না পারেন, এর থেকে বেশি সময় লাগে, সেটাও আপনি পাবেন। তার জন্য আলাদা টাকা দিতে হবে না। আপনি যতদিন না পর্যন্ত শিখতে পারবেন, ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবেন, গ্রুপে থাকতে পারবেন, ক্লাস করতে পারবেন, বাড়তি কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরেই সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে পারবেন। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই কোর্সটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে করে প্রত্যেকের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট হয়। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যারা প্রবাসী আছেন, প্রত্যেকেই করতে পারবেন। এইভাবে আমি এই যে ফ্রি ক্লাসগুলো বা সেশনগুলো যেভাবে নিচ্ছি, পেইড
পেইড কোর্সে ওইভাবে নিব। যেমন গতকাল পেইড কোর্সের একটা ক্লাস হয়েছে, আমি তাদের 3টা অ্যাক্টিভিটিসের উপর প্রেজেন্টেশন দিতে বলছি। আগামীকাল তারা এই কথা বলবে, স্পিকিং করবে, প্রেজেন্টেশন দিবে। এইটা মানে পেইড কোর্সের বেনিফিটটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। হিউজ ক্লাস, 70টা ক্লাস অন টু অন গাইডলাইনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এই কোর্সটা থেকে টোটাল 70টা ক্লাস। প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে, টেন্স, মডেল, সেমি মডেল, এগুলো দেখাবো। 40 থেকে 50 নাম্বার 10টা মাস্টার্স ক্লাস আছে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর, যেটা থেকে ল্যাঙ্গুয়েজটাকে আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। এরপর লাস্টের যে ক্লাসগুলো 50 থেকে 70 নাম্বার ক্লাস, প্রতিদিন এই ক্লাসে বসে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস, যেটা করার মাধ্যমে উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আর টোটাল কোর্স ফি 2,000 টাকা। একসাথে না পারলে 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যারা একদম প্রথম দিন থেকে ফ্রি ক্লাস করে আসছেন, দেখে আসছেন, যদি কেউ মনে করেন যে আমি ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, আমি দ্রুত আইএলস এক্সাম ফেস করতে চাই, আইএলস এর প্রিপারেশন হিসেবেও কিন্তু আপনারা এই কোর্সটা করতে পারেন। আশা করি আপনি ব্যর্থ হবেন না। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। যদি মনে হয় এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যারা এর আগের ক্লাসগুলো করেছেন বা দেখেছেন, তারা আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। এতটুকু বলতে পারি, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সেইভাবেই প্রত্যেকটা বিষয় দেখাবো। আমার নাম্বারটা নিয়ে রাখতে পারেন, 01997356957, 01938689196। তো যারা করতে চান তারা জানাবেন। আহ, এখানে আমার লেখা একটা বইও আছে, এই যে বিষয়গুলো পড়াচ্ছি বা দেখাচ্ছি। আমি কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করব আপনাদেরকে। আপনারা প্রত্যেকেই সার্টিফিকেট পাবেন, এবং প্রত্যেকে আইডি কার্ড পাবেন, আপনাকে আইডি কার্ড প্রদান করা হবে। আর হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে, আমার যে বইটা স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই যে বিষয়গুলো পড়াচ্ছি সবকিছু আপনারা আমার এই বইটাতে পাবেন। অনেকে এই বইটা আজকে অর্ডার করেছেন বা নিয়েছেন। এটা যারা ফ্রি ক্লাস বা পেইড কোর্স করেন প্রত্যেকেই নিতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 500 টাকা, ডেলিভারি চার্জ সহ 620 টাকা, অর্থাৎ সারা বাংলাদেশে 120 টাকা ডেলিভারি চার্জ, যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আপনারা। এবং এই বইটাতে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, প্রেজেন্টেশন, প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে দেওয়া আছে। মডাল ভার্বের ব্যবহার, প্যাসিভ ভয়েসের ব্যবহার, সেমি মডেলের ব্যবহার, টেন্সের প্র্যাকটিক্যাল ব্যবহার, অক্সিলারি বা হেল্পিং ভার্বগুলোর ব্যবহার। এছাড়া এই বইটাতে 100+ মোস্ট ইম্পর্টেন্ট স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার আছে প্র্যাকটিক্যাল অ্যান্সারের সাথে। 500+ অ্যাডভান্স ভোকাবুলারি প্লাস 1,200+ ভোকাবুলারি এখানে দেওয়া আছে। এরপর এই বইটাতে 100+ আইএলস কিউ কার্ড স্পিকিং টপিক দেওয়া আছে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সহ, ইংলিশ টু বাংলা কনভারসেশন প্র্যাকটিস অ্যান্ড 100+ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন দেওয়া আছে। রাইটিং এর পার্টগুলো ইন ডিটেলসে দেওয়া আছে। যারা পারবেন এটা নিয়ে নেবেন। তাহলে গোছানো পদ্ধতিতে সবকিছু শিখতে পারবেন, ধারাবাহিকভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। এটা আপনাদেরকে বলে রাখলাম, যারা নিতে চান জানাবেন। আহ, আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, আগামীকাল সন্ধ্যার ভিতরে ভর্তি হয়ে জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে আপনাদেরকে অ্যাড করে নিব। এটা হচ্ছে বিষয়। আর আমি আপনাদেরকে একটা রিডিং প্যাসেজ দেখাতে চাইছিলাম আজকের এই ক্লাসে। যেমন দেখেন, এই যে একটা বড় প্যাসেজ আপনারা এখানে দেখছেন, ল্যাঙ্গুয়েজটা শিখবো আনন্দের সাথে, প্লেজারের সাথে, মজার সাথে, আমাদের কঠিন কেন লাগবে ইংরেজি ভাষা। এখানে একটা গল্প, স্টোরি অ্যাবাউট চাইল্ডহুড ডেজ। আমরা অনেকে এই ধরনের গল্প পড়ি, বিভিন্ন শর্ট স্টোরি হোক বা যা হোক, কিন্তু পড়ে অ্যাকচুয়াল অর্থটা বা মিনিংটা বের করতে পারি না, কোন টেন্সে লেখা আছে এটা ধরতে পারি না। এই গল্প থেকে ডেভেলপমেন্টটা কি, রিডিং এর স্কিলটা ডেভেলপমেন্ট হয়। এই গল্প থেকে প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি থাকলে তার ডেভেলপমেন্ট আসে, স্পিকিংটাকেও ডেভেলপ করা যায়। কিভাবে? আপনি একটা গল্প পড়লেন, দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে, ডাইরেক্ট স্পিচে লেখা আছে, আপনাকে সেইটা আরেকজনকে শোনাতে হবে। সেটা আপনি গল্পটা পড়ে দেখে শুনে আপনি আরেকজনকে শোনালেন, দ্যাট ইজ দ্য থিংস। সুমন ইজ সিটিং অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য সন্ধ্যা রিভার। সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব থাকে, এই ভার্বটা বুঝতে হয়, ভার্বটা আইডেন্টিফাই করতে পারলে যে কোনো সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থ কি এটা বোঝা যায়। ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল আফটারনুন। এটা খুব সুন্দর একটা বিকাল ছিল। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন। বিকালের সূর্যের মৃদু আলো আহ, একটা মনোরম দৃশ্য তৈরি করেছিল। দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার। সূর্যের আলো নদীর উপর প্রতিফলিত হচ্ছে, ইজ বিং রিফ্লেক্টেড, প্রতিফলিত হচ্ছে। দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস। নদীর পানিটা কমলার জুসের মতো লাগছিল। সুমন ইজ লুকিং অ্যাট দ্য জুইসি লুকিং ওয়াটার, হি ফেল্ট পিস ইনসাইড মাইন্ড। সুমন ওই
জুসের মতো দেখতে পানির দিকে তাকিয়েছিল, সে মনের ভিতরে একটা শান্তি অনুভব করলো। সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস এগো। সিরাজ কিছুক্ষণ আগে সুমনের কাছে এসেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ কাম। হি ইজ আ বেস্ট ফ্রেন্ড অফ সুমন। সে সুমনের ভালো বন্ধু। নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন। এখন সে নীরবে সুমনের পাশে দাঁড়িয়ে আছে। সুমন ডিড নট নোটিস ইজ প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট। সুমন তার উপস্থিতি লক্ষ্য করেনি। সাডেনলি হি লুকড বিহাইন্ড অ্যান্ড স সিরাজ স্ট্যান্ডিং বিসাইড হিম। হঠাৎ করে সে পিছনে তাকালো এবং দেখলো সিরাজ তার পাশে দাঁড়ানো। সুমন সেইড, সুমন বলল, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, অর্থাৎ করিতেছিলাম। ওয়াই আর ইউ সো লেট? কেন এত দেরি করলে? সিরাজ সেইড, সিরাজ বলল, আই কেম 5 মিনিটস এগো। আমি 5 মিনিট আগে এসেছিলাম। ইউ ডিড নট নোটিস মি। তুমি আমাকে নোটিস করোনি। সুমন সেইড দ্যাট আই ওয়াজ ভেরি চার্ম টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন। আমি খুবই উৎফুল্ল, খুবই আনন্দিত। এনজয় মানে উপভোগ করা, টু এনজয় মানে উপভোগ করতে, বিকালের সূর্যের আনন্দ উপভোগ করতে। সিরাজ সেইড, সিরাজ বলল, আই আন্ডারস্টুড, বুঝলাম। আই অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন। আমিও বিকালের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। এটা পাস্ট কন্টিনিউয়াস। দ্যাট ইজ ওয়াই আই ডিডেন্ট কল ইউ। আমি তোমাকে কল করিনি। সুমন সেইড উইথ শাই। সুমন একটা নিঃশ্বাস নিয়ে বলল, সিট বিসাইড মি। আমার পাশে বসো। SIGA, শাই মানে দীর্ঘ শ্বাস ফেলে বলা, আমার পাশে বসো। সিরাজ স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড সুমন। সিরাজ তার বন্ধু সুমনের পাশে বসলো অ্যান্ড সেইড দ্যাট, এবং বলল যে, আই কেম টু ভিলেজ আফটার 3 ইয়ার্স। আমি 3 বছর পর গ্রাম এসেছিলাম। বাট আই অলওয়েজ মিস দ্য পাস্ট ডেজ দোজ আই পাস্ট অ্যাট ভিলেজ। কিন্তু আমি সর্বদা অতীতের দিনগুলোকে মিস করি, যেগুলো আমি আগে পার করে এসেছি। সুমন সেইড নাথিং। সুমন কিছুই বলল না। দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ দ্য আফটারনুন সান রিমাইন্ডেড হিজ মেমোরিজ উইথ দ্য সন্ধ্যা রিভার। সন্ধ্যা নদীর সাথে কমলা রঙের আলোর এই বিকালের সৌন্দর্য তাদেরকে অতীতের স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছিল। সিরাজ সেইড, সিরাজ বলল, আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ? কতদিন পর তুমি গ্রামে আসলে? 10 ইয়ার্স। আই নেভার থট দ্যাট উড বি মিটিং উইথ ইউ এগেইন। 10 বছর। আমি কখনোই ভাবিনি যে তোমার সাথে আমার আবার একটা মিটিং হবে। আফটার কামিং টু ভিলেজ, গ্রামে আসার পর, আই হার্ড, আমি শুনলাম, ইউ কেম টু ভিলেজ, তুমি গ্রামে এসেছিলে। আই কালেক্টেড ইউর নাম্বার ফ্রম ইউর নিফিউ। তোমার নাম্বারটা আমি তোমার নিফিউ মানে ভাতিজার কাছ থেকে সংগ্রহ করলাম। 3 ইয়ার্স এগো, 3 বছর আগে। আই কেম টু ভিলেজ ইন উইন্টার ভ্যাকেশন। আমি শীতের ছুটিতে গ্রামে এসেছিলাম। দেন আই অ্যাক্সড ফর ইউর নাম্বার টু ইউর নিফিউ। তখন আমি তোমার নাম্বার তোমার ভাতিজা বা ভাইপো যাই বলে না কেন ওর কাছে জিজ্ঞাসা করেছিলাম। দ্যাট টাইম হি ডিড নট নো ইউর নাম্বার। সে সময় সে তোমার নাম্বার জানতো না। আর টুডে, আফটার কালেক্টিং ইউর নাম্বার, আজ তোমার নাম্বার সংগ্রহের পর, আই কলড ইউ, আমি তোমাকে কল করলাম। ফাইনালি উই মেট ইচ আদার আফটার 5 ইয়ার্স। আজ অবশেষে 5 বছর পর আমরা একে অন্যের সাথে দেখা করলাম। MEET মিটের পাস্ট ফর্ম মেট। ইয়েস উই ডিড, হ্যাঁ আমরা করলাম। সিরাজ সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস। সিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল, ইউ বিকেম ভেরি ফ্যাট। তুমি অনেক মোটা হয়ে গেছো। সুমন সেইড, ইউ টু? তুমিও? ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য চাইল্ডহুড ডেজ দ্যাট উই পাস টুগেদার? তোমার কি শৈশবের দিনগুলো মনে আছে যেটা আমরা একসাথে পার করেছিলাম? বলছে, অফকোর্স, আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ। আমি কখনোই ওই দিনগুলো ভুলবো না। নাও এ ডেজ, বর্তমানে, মাই মাইন্ড অলওয়েজ লাইকস টু গো ব্যাক। লাইক মানে আমরা মনে করি পছন্দ করা, কিন্তু মনে রাখবেন লাইকের মানে চাওয়াও হয়। বর্তমানে আমার মন সর্বদা ওই দিনগুলোতে ফিরে যেতে চায়। হ্যাঁ, হাউ ইন্টারেস্টিং দোজ ডেজ ওয়ার। কত সুন্দর ছিল ওই দিনগুলো। এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডেজ? তোমার কি ওই দিনগুলো মনে আছে? উই ফ্লিউ অ্যাওয়ে ফ্রম স্কুল। আমরা স্কুল পলায়ন করেছিলাম। এই যে ইংলিশে একটা সেন্টেন্স পড়ে তার বাংলা বলছি, অ্যাকচুয়াল বাংলাটা বলতে শিখতে হবে, যেটা পাস্ট টেন্স, এটা ধরতে হবে। ইয়েস, আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ। তাহলে এটা ফিউচার, এটাও বুঝতে হবে যে হ্যাঁ, আমি কখনোই ওই দিনগুলো ভুলবো না। ইফ ইট ইজ পসিবল, যদি এটা সম্ভব হয়, আই উড গো ব্যাক টু দ্য ডেজ এগেইন। আমি আবার ওই দিনগুলোতে ফিরে যেতে চাই। বলছে, উই ক্যান নট গো ব্যাক টু দ্য ফার্স্ট ডেজ। আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি না। উই অনলি ক্যান রিমেম্বার দ্য মেমোরিজ অফ পাস্ট ডেজ। আমরা শুধু অতীতের স্মৃতিগুলোকে স্মরণ করতে পারি। বলছে, ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডে উই ক্রসড সুইমিং দ্য সন্ধ্যা রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইন মাইন্ড? তোমার কি ওই দিনটা মনে আছে আমরা প্রথমবারের মতো সাঁতার কেটে সন্ধ্যা নদী পার হয়েছিলাম? বলছে, ইয়েস, স্টিল আই ক্যান সি দ্য পিকচার অফ দ্য ডে। আমি এখনো ওই দিনটাকে দেখতে পারছি।
ওয়াইল উই রিচ দ্য মিড রিভার, যখন আমরা মাঝ নদীতে পৌঁছালাম, আই ফেল্ট ভেরি ফ্রাইটেন্ড লুকিং এট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, আমি খুবই ভয় পেয়েছিলাম নদীর তীর দেখে। ইয়েস, ইউ লাইক টু কাম ব্যাক ফ্রম দ্য মিড রিভার, তুমি মাঝ নদী থেকে ফিরে আসতে চেয়েছিলে। আবার বলছি, লাইকের মানে কিন্তু এখানে চাওয়া, পছন্দ করা না। তুমি মাঝ নদী থেকে ফিরে আসতে চেয়েছিলে, বাট আই ওয়াজ ডিটারমাইন্ড, মানে কি আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, টু ক্রস দ্য রিভার, নদী অতিক্রম করতে। অ্যান্ড ফাইনালি উই ক্রস দ্য রিভার, এবং অবশেষে আমরা নদীটা অতিক্রম করলাম। বলছে, ডু ইউ রিমেম্বার সিটিং অন দ্য স্যান্ড, বালুর উপর বসে, উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার, আমরা আমরা আমাদের নাম লিখেছিলাম হাতের আঙুল দিয়ে। রাইট মানে লেখা, পাস্ট ফ্রম রোট, রাইটের পাস্ট ফ্রম রোট, দেখছেন এই বিষয়গুলো বুঝতে হবে। উই ফেল্ট, দেখেন এফ ডাবল এল, ফিল এর পাস্ট ফ্রম ফেল্ট, উই ফেল্ট লাইক দ্যাট, লাইক উই কনকোর্ড মেনি থিংস, আমরা এমনটা অনুভব করেছিলাম যে আমরা সব কিছু জিতে নিয়েছি। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড ইন রিটার্ন জার্নি, তোমার কি ফিরে আসার জার্নিটা মনে আছে? উই মেড আ বোট উইথ ব্যানানা ট্রিজ, আমরা কলা গাছ দিয়ে একটা নৌকা তৈরি করেছিলাম। উই ক্রসড দ্য রিভার অন আওয়ার রিটার্ন জার্নি রাইডিং দ্যাট বোট, আমরা আমাদের ফিরে, মানে আমরা ফিরে এসেছিলাম ওই বোটটা চড়ে। ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ, এটা আই হবে না, এখানে ইট হবে, যেটা আমার জীবনের একটা সেরা জার্নি ছিল। এবার বলছে, আই রোড মেনি ভেহিকলস, ভেহিকল, অর্থাৎ আমি অনেক গাড়ি ঘোড়া চড়েছিলাম। রাইট থেকে রোড, কিন্তু বোঝেন, দেখেন ভার্বের দিকে ফোকাস করতে হবে। like bikes, cars, but I felt the best joy that day by riding the boat made by banana tree. কিন্তু আমি সেরা আনন্দ ওই দিন অনুভব করেছিলাম ওই কলা গাছ দিয়ে তৈরি করা নৌকাটা চড়ে। তাহলে এই যে দুইজনের ভিতরে একটা কনভারসেশন, এখানে একটা গল্পের মতো করে সাজানো বা দেওয়া আছে, এটা এটা আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে ভালোভাবে কাভার করতে হবে। এটা যদি আপনি মানে আমরা অনেকে এটা ইংলিশ পড়তে পারি, কিন্তু অ্যাকচুয়াল বাংলা অর্থটা বুঝি না, টেন্সটা বুঝি না, ভার্বের ফর্মটা দেখে আইডেন্টিফাই করতে পারি না যে অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি হবে। এটা করা শিখতে হবে। এরকম অনেকগুলো প্যাসেজ আছে যেগুলো আমি করিয়ে থাকি। এটা করলে, এটা আমি করতেছি, আপনার কাছে খুব সহজ মনে হচ্ছে বা মনে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন হয়ে গেছে, কিন্তু আপনি নিজে যখন করবেন, এই জিনিসগুলো ট্রান্সলেট করতে গেলে বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস হয়। এবং সেই জায়গা থেকে যখন ওভারকাম করতে পারবেন, তখনই আপনার শেখাটা সার্থক হবে। সো এইভাবে আর কি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে হবে। আপনারা যারা ক্লাসগুলো করছেন, আপনারা এর আগেও যারা ফ্রি ক্লাসগুলো করেছেন, আমি প্রত্যেকটা ক্লাস যাদেরকে শেখাই, যেটাই শেখাই, প্র্যাকটিক্যালি নেওয়ার চেষ্টা করি। আরও ক্লাস পাবেন আপনারা প্র্যাকটিক্যাল লার্নিং এর উপর। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। আপনারা যারা পেইড কোর্সে ভর্তি হতে চান তারা জানাবেন, আমি তো নাম্বার দিয়ে দিয়েছি। এটা 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, আহ, রাত 10টা থেকে 11টা, একদম প্র্যাকটিক্যাল ওয়েতে। যদি আপনি মনে করেন আপনি ইংলিশে প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, দেখেন ফ্রিতে কখনোই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। ফ্রিতে কেউ আপনাকে শেখাবে না, এখানে কোনো দায়িত্ব থাকে না, কোনো রেসপন্সিবিলিটি থাকে না। আমি ক্লাস আগামীকাল নিব না, আপনার কিছু করার আছে না। কিন্তু পেইড কোর্সে কি হয়, আপনি টাকা দিচ্ছেন, আপনার একটা গুরুত্ব থাকে যে আমার এখানে শিখতে হবে। আমি টাকা নিচ্ছে, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমার ওকে শেখাতে হবে। যারা পেইড কোর্সে ভর্তি হয়েছেন আপনারা জানেন, এখানে অনেকেই আছেন তারা ক্লাস করছেন, এই ফ্রি ক্লাসও জয়েন করছেন। তো আহ, একদমই নতুন ব্যাচ শুরুতেই আছে, যারা এখনো পর্যন্ত করতে চান সেন্ড মানি করে জানায়। একদম শুরু থেকে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে প্রফেশনাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। গ্রামার, স্পোকেন, রাইটিং, আর সব কিছুই কভার করা হবে। এবং সেখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, অন টু ওয়ান সেশন থাকে, 10 জন, 15 জন, 30 জনের প্র্যাকটিস ক্লাস থাকে। অনেক কিছু, অনেক ফ্যাসিলিটিস আপনারা এখানে পাবেন, এতটুকু বলতে পারি, কারণ এই পর্যন্ত আমি 75টা ব্যাচ পরিচালনা করে আসছি সফলতার সাথে। এটা 76তম ব্যাচ, নতুন যে ব্যাচ এটা হচ্ছে 76তম ব্যাচ আমাদের পেইড কোর্সের। আর সবগুলো ক্লাস আমি নিব। তো যাই হোক, যারা ভর্তি হতে চান জানাবেন। ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে। আর যদি কারো কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকে, এই যে 2টা নাম্বার আপনারা দেখছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে নক দেন, যোগাযোগ করেন, আমি আপনাদের সাথে কথা বলবো। সো থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট টু অল অফ ইউ, আল্লাহ হাফেজ।